মধু সমুদ্রের রুমে দাঁড়িয়ে আছে। ওর হাত পা কাঁপছে ভয়ে, যদি ধরা খায় সর্বনাশ হয়ে যাবে। প্রথম দিন ভুলে সমুদ্রের রুমে এসেছিল, তারপর আর কখনো এই রুমে ভুলেও পা রাখেনি। আজ অনেকদিন পর আবার সেই রুমে এসেছে। সেদিনও খুব ভয় পেয়েছিল, আজও খুব ভয় লাগছে। রুমের যাবতীয় সবখানে খুঁজতে লেগে পড়ল মধু। 2 দিন পর ও এই রুমে এসে খোঁজার সুযোগ পেয়েছে। এই সময়টা ও হাতছাড়া করতে চায় না। সারা রুম তন্ন তন্ন করে খোঁজে, ও মোবাইল পাওয়া গেল না। সমুদ্র আলমারি খোলা ছিল, এজন্য সেটাতেও পর্যন্ত খুঁজেছে মধু। বালিশের নিচে, তোশকের নিচে, ড্রেসিং টেবিলে। সমুদ্র কি ফোনটা সবসময় নিজের কাছে রাখে? তাহলে তো ওটা হাতে পাওয়া ইম্পসিবল। মধু ব্যথিত মুখ করে বেরিয়ে এলো রুম থেকে। কোনো লাভই হলো না। এতটা রিস্ক নিয়ে রুমে গেলাম, খুঁজলাম, কিন্তু আসল জিনিসই পেলাম না। মধু মন খারাপ করে রুমে এসে বসে আছে। তিন্নি এসে জানালো রাহিদের বাসা থেকে নাকি আজকে ডিনারের দাওয়াত করেছে। সবাই আজকে সেখানেই যাবে ডিনার করতে। মধু ওহ বলে বসে রইল। তোর কি মুড অফ? না, এমনি ভালো লাগছে না। কেন, কি হয়েছে বল আমাকে। তেমন কিছুই না, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আপুদের বাসায় তো এখনো যাস নাই, চল যাই, ভালো লাগবে তোর। আমার ভালো লাগা সব তোর ভাই নিয়ে উধাও হয়ে গিয়েছে। এখন আর ভালো লাগবে না কোথাও গিয়ে। তিন্নি কি বলবে বুঝতে পারছে না। মধুকে এমন গুমড়ে থাকতে দেখেও ওর নিজের কাছে ভালো লাগছে না। আবার সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। মধু যাবে না, এতে কারো মাথা ব্যথা নেই। কেউ ওকে জোরও করেনি। যতটা জোর করা দরকার তিন্নি আর ফাহাদ করেছে। কিন্তু মধুর এক কথা, ওর যাওয়ার মুড নেই। ওকে রেখে বাসা ফাঁকা করে সবাই চলে গেল। তিন্নি অবশ্য থাকতে চাইছিল ওর সাথে, ও একা থাকবে, কিন্তু মধু ওকে জোর করেই পাঠিয়ে দিয়েছে। নিজের মন খারাপের মাঝে সবাইকে আনন্দ থেকে বঞ্চিত করতে চায় না। ওর জন্য তিন্নি কেন সাফার করবে? মধু একা এত বড় বাসায় আছে ভাবতেই ওর গা ছমছম করে ওঠে। ও চুপ করে নিজের রুমে বসে আছে। বাইরে থেকে কারো ধূপধাপ পায়ের আওয়াজ আসতেই ও চমকে ওঠে। কে আসলো? মধু দরজা একটু ফাঁক করে উকি দিয়ে দেখলো সমুদ্র হেঁটে নিজের রুমে যাচ্ছে। তার মানে সমুদ্র যায়নি। সমুদ্র কি জানে ও বাসায় আছে? ঢোক গিলল মধু। ও চায় না সমুদ্র জানুক ও বাসায় আছে। জেনে থাকলে ওর খবর নিতে আসবে। একা বাসায় সমুদ্রের সাথে থাকাই রিক্সি। ও দরজা লক করে বসে আছে। দরজার ধাক্কায় ওর হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। সমুদ্র জোরে জোরে মধু বলে ডাকছে। তার মানে উনি জানেন আমি বাসায় আছি। মধুর রাগ লাগলো, কেন যায়নি? মধু দরজা খুলবে না, কোনোভাবেই না। কিন্তু সমুদ্রের চিৎকারে রুমে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। মধুর ভয়ে হাত পা কাঁপছে। ও ভয়ের তো মুখোশটি করে দরজা খুলল। সমুদ্রকে পেয়েই বলল, কি করছিলে এতক্ষণ ধরে ডাকছে, কোনো সারা শব্দ নাই? ঘুমিয়ে পড়েছিলাম। মধু ইচ্ছে করেই মিথ্যা বলল। এত আগেই? খেয়েছো কিছু? মধুর শরীর জ্বলে যাচ্ছে। কথা না বলতে রাগে গজগজ করছে, কিন্তু ইগনোরও করতে পারছে না। না, খিদে নেই, তাই ভাবছি ঘুমাই। সবাই কখন আসবে তার তো ঠিক নেই। হুম, তা আসো, কিছু খেয়ে নাও। আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। না, আমার খিদে নেই। আপনি যান নাই কেন সবার সাথে? তুমি একা বাসায়, তাই তোমাকে পাহারা দিতে থেকে গেলাম। একা একা বোরিং ফিল করছিলে না? না না না, তা করব কেন? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, নিচে আসো, আমি ফ্রেশ হয়ে আসছি, একসাথে খাবো। আমি খাবো, আপনি খেয়ে নিয়েন, আমি ঘুমাবো। সমুদ্র চলে গেল। মধু ভেবেছিল সমুদ্র আর হয়তো ডাকতে আসবে না, কিন্তু 10 মিনিট পর আবার সমুদ্রের দরজার ধাক্কাধাক্কি শুরু হলো। মধু খাবার টেবিলে বসে আছে। খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে না থাকা সত্ত্বেও ওর বসে থাকতে হচ্ছে। সমুদ্র এক প্রকার জোর করে ওকে নিচে নিয়ে এসেছে। সমুদ্র এত জেদি আজ জানলো কথা বাড়বে, তাই বাধ্য হয়ে এসেছে। সমুদ্রের সাথে ভালো করে কথা বলতেও ওর ঘৃণা লাগে। সেখানে তার সাথে বসে খাবার খাবে। ফুয়াদ কি অবস্থায় আছে, কি খাচ্ছে, আর আমি এখানে আয়েশ করে খাবো? ওর গলা দিয়ে তো এক দানাও নামবে না। মধু চুপ করে বসে আছে, খাবার হাতে মুখে দিচ্ছে না একটুও। তা দেখে সমুদ্র বলল, কি হলো মধু, খাচ্ছ না কেন?
আমি খেতে পারবো না, খেলেই বমি হবে সত্যি। আমি জোর করে খেতে পারি না। তুমি কি অসুস্থ? বমি পাবে কেন? খারাপ লাগলে বলো, হসপিটালে নিয়ে যাই। উত্তেজিত কণ্ঠে বলল সমুদ্র। মধু দাঁতে দাঁত চেপে বলল। আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, এত উত্তেজিত হতে হবে না। সমুদ্র এক্সট্রা কেয়ার জাস্ট গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। সমুদ্র ওর দিকে তাকালেও ওর অস্বস্তিতে গা ঝিমঝিম করে ওঠে। সমুদ্র ওর প্রতি এতটাই আসক্ত যে নিজের ভাইকে অবধি বন্দি অবস্থায় রেখেছে। ভাবতে ওর রাগে মুখটা লাল হয়ে উঠল। সমুদ্রের ফোনে নিজের ছবি দেখার পর থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলেছে সমুদ্রের থেকে, কিন্তু তাতে কি হলো? সে তো সমুদ্রের জালে ফেসে গেল ওরা দুজনেই। মধু অন্যমনস্ক হয়ে এসব ভাবছিল। তখনই হঠাৎ একটা হাত ওর সামনে খাবার তুলে দিল। ও সমুদ্রকে খাবার ধরে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ছিটকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। এতটাই ভয় পেয়েছে যে ও লাফিয়ে উঠেছে। সমুদ্র ওর আচমকা ভয় পাওয়া দেখে হাত গুটিয়ে নিয়ে অবাক হয়ে নিজেও দাঁড়িয়ে পড়ে। মধু ভয়ে থরথরিয়ে কাঁপছে। সমুদ্র হঠাৎ করে মধুকে এমন অদ্ভুত বিহেভ করতে দেখে বোকা বনে যায়। হোয়াটস হ্যাপেন্ড মধু, হোয়াট হ্যাপেন্ড? তুমি ঠিক আছো? অবাক কণ্ঠে বলল। মধু বলল। আমি রুমে যাই, আপনি খান। বলেই মধু দ্রুত পা চালিয়ে উপরে চলে এলো। সমুদ্রকে কিছু বলারও সুযোগ দিল না। তিন্নিরা আসলো বাসায় 11:30টায়। মধু তিন্নির রুমে বসে ছটফট করছিল। সমুদ্র একা বাসায় পেয়ে আবার সুযোগ নিতে আসি নাকি সেই চিন্তায়, কিন্তু তেমন কিছুই সমুদ্র করেনি। এমনকি খাবার টেবিল থেকে আসার পর থেকে আর সমুদ্র ওকে ডাকেও নি। তিন্নি এসে ওকে জেগে থাকতে দেখে বলল। কি রে, এখনো একা একা জেগে আছিস? যেতে বললাম গেলি না। একা বাসায় কেমন লাগলো? একা আর কোথায়, সমুদ্র ভাইয়া তো বাসাতেই ছিল। বলিস কি, ভাইয়াকে ফোন করে এত যেতে বললাম, রাহি আপু ও বলল, কিন্তু ভাইয়া বলল তিনি নাকি তার কোনো বন্ধুর বাসায় গিয়েছে, দাওয়াতে আসতে পারবে না। কই, তিনি তো সেই সন্ধ্যা থেকে বাসায়। তোরা যাওয়ার কিছুক্ষণ পরেই বাসায় এসছে। তাহলে আমাদের সাথে কেন গেল না? মিথ্যা বলে বাসায় এসেছিল। মধু তো ধরে ফেলেছে সমুদ্রের মিথ্যা বলার কারণ। তাও তিন্নিকে ভালো করে জিজ্ঞেস করলো। আমি যে যাইনি এটা সমুদ্র ভাইয়া জানতো? প্রথমে জানতাম না, যেতে বললাম, জিজ্ঞেস করলাম তুই গিয়েছিস নাকি, আমি না বললাম। ও বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়, ঘুম পাচ্ছে। একা ছিলি তখন ঘুমাতে পারলি না? ভূতের ভয়ে ঘুম উবে গেছিল, তোকে পেয়েই ঘুম চলে আসছে। তিন্নি ফ্রেশ হয়ে আসতেই দুজনেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে মধু খুব ভোরে উঠল। উঠে বেরিয়ে এলো রুম থেকে। ভাবলো ছাদে যাবে। ছাদে গিয়ে একা একাই দাঁড়িয়েছিল। হঠাৎ দেখতে পেল সমুদ্র এই ভোর সকালে বাইরে যাচ্ছে। এত সকালে কোথায় যাচ্ছে? মধুর খুব সন্দেহ হলো। আচ্ছা, সমুদ্রকে ফলো করলে কোনো ক্লু পাওয়া যাবে না তো? মধু সমুদ্রের পিছু নেওয়ার ইচ্ছে জাগলো। ও তাড়াতাড়ি করে নিচে নেমে ফোন আর পার্স নিয়ে বেরিয়ে পড়ল। ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়েছিল। সদর দরজা খুলে বের হতে সমুদ্র গাড়িটা শো করে বামে চলে গেল। মধু গেটের বাইরে যাচ্ছে দেখে দারোয়ান এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো। মধু কি বলবে বুঝতে পারছে না। মধু গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। একটা অটো আসতে মধু তাতে উঠে বসলো। দারোয়ান পিছনে থেকে ডেকে যাচ্ছে। মধু তার ডাক অবহেলা করেই চলে গেল। মধু গাড়িতে বসে তাকে তাড়াতাড়ি চালাতে বলল। সমুদ্র গাড়ি কত দূর কোন দিকে চলে গেছে কে জানে। নাগালের বাইরে চলে যাওয়ার আগে খুঁজে পেতে হবে। টেনশনে মধু নখ কাটতে লাগলো। সমুদ্রের পিছু করে যদি আজকেই ফুয়াদের খোঁজ পাওয়া যায় কত ভালো হবে। উত্তেজনায় কাজ করছে মধুর। সমুদ্রের চোখে ধরা খেলে কি হবে? ভয়ও কাজ করছে অনেক। ভয় আর উত্তেজনায় ওর বুক ধরফর করতে লাগলো। 10 মিনিট পর সমুদ্রের গাড়ি পাওয়া গেল। মধু ড্রাইভারকে সমুদ্রের গাড়ি দেখিয়ে বলল ফলো করতে। লোকটাও তাই করতে লাগলো। কিন্তু সমস্যা হচ্ছে এই গাড়ি যাচ্ছে কোথায়? এটা তো মানিকগঞ্জের রোড। মধু দ্বিধায় পড়ে গেল। সমুদ্র আমাদের বাসায় যাচ্ছে কেন? আমাদের বাড়ি যাচ্ছে নাকি ওদিকেই ফুয়াদকে রেখেছে? এদিকে সিএনজিওয়ালা গাড়ি থামিয়ে দিয়েছে। সে আর যাবে না। হাই রোডে তিনি উঠবেন না, তাও আরেক জেলার দিকে। কি বিপদ! মধুই মাঝ রাস্তায় নেমে গেলে ফলো করবে কি করে? এখনই একটা কার পেলে ভালো হতো। মধু সিএনজি থেকে নামছে না দেখে তিনি রাগারাগি করছে। মধু তাকে নিজের সমস্যার কথা খুলে বলতে তিনি বললেন তার পরিচিত একজন আছেন যিনি কার চালায়। মধুর চোখ জল জল করে উঠল।
ও তাকে আসতে বলল। তিনি ফোন করে জানালো তিনি কাছাকাছি আছেন, 10 মিনিটের মধ্যে আসবেন। এদিকে সমুদ্রের গাড়ি আবার হাতছাড়া হয়ে গেছে। ভাড়া মিটিয়ে মধু নতুন গাড়িতে উঠে বসলো। পর্যাপ্ত পরিমাণ টাকা না আনলে এখন ঝামেলায় পড়তে হতো। মধু সমুদ্রকে আরো অনেকটা সময় পর পেল। ওর গাড়ি পেতে মধুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ড্রাইভারকে গাড়িটা দেখে ফলো করতে বলল। সমুদ্র আরো আধা ঘন্টা পর গাড়ি থামালো। মধুরা গাড়ি থামাতে দেখে দূরেই নেমে গেল। মধু গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। ড্রাইভার বলল মধুর জন্য অপেক্ষা করবে কিনা। মধু বলল, না না না, আপনি চলে যান, আমার দেরি হবে। ড্রাইভার আচ্ছা বলে চলে গেল। মধু দূরে থেকে দেখলো ওর ভাই আরেকটি গাড়ি করে এসে নেমে দুজনে কিছু কথা বলছে। দুর্বিধায় কোনো কথাই মধু শুনতে পারছে না, কিন্তু এই কথাগুলো ওকে কোনো আশার আলো হয়তো দেখাতো, কিন্তু ও কোনোভাবেই কথা বুঝতে পারছে না। মধু এগিয়েও যেতে পারছে না। খোলা রাস্তায় ও গাছের আড়াল থেকে বের হলে ধরা পড়ে যাবে। সামনে নিজেকে আড়াল করার জন্য এখন শুধু সমুদ্রের গাড়িটা আছে। কথাগুলো শোনার জন্য আর কৌতূহল দমিয়ে রাখতে পারলো না মধু। গাড়ির পেছনেই নিজেকে নিয়ে দাঁড়ালো। তখনই তাদের জরুরি সব কথা শেষ হয়ে গেল। দুজনে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। মধু কি করবে বুঝতে পারছে না। ও গাড়ির পেছনে মালপত্রের জায়গায় উঠে বসা ছাড়া আর কোনো দিশা খুঁজে পেল না, কারণ চলে গেলেই ও ভাইয়ের চোখে ধরা খাবে। এখানে এসে কোনো লাভই হলো না। ভাইয়ের সাথে গোপনে কি আলাপ করলো সমুদ্র, সে চিন্তায় মধু অস্থির হয়ে উঠল। গরমে নিঃশ্বাস আটকে বসে আছে। সমুদ্র গাড়ি পার্কিং করে চলে গেল। মধু আস্তে ধীরে নেমে দাঁড়ালো। ঘেমে গোসল করে ফেলেছে যেন। মধু বাগানে গিয়ে দোলনায় বসে পা ঝুলিয়ে নিজের অস্থিরতা দূর করতে চাইছে। বাসায় ঢুকলে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে ও বাগানে ছিল। দারোয়ান চাচাকে তার আগে মানাতে হবে। মধু সেদিকে ছুটলো। এতক্ষণে কিছু বলে দিলে তো সর্বনাশ হবে। মধুকে দেখে দারোয়ান চাচা চমকে উঠল। তুমি ভিতরে আসলে কেমনে? মধু নিজেও থতমত খেয়ে গেল। তাকে তো আর বলা যায় না যে ভেতরে কিভাবে এলো। তার সন্দেহ ভরা চাহনি দেখে অস্বস্তিতে পড়ল মধু। আমি আপনার সামনে দিয়েই তো ভেতরে গেলাম, দেখেন নাই? চিন্তিত ভঙ্গিতে বললেন তিনি। মধু বলল, আপনি অন্য ধ্যানে ছিলেন তাই আমাকে খেয়াল করেননি। তিনিও বোকা চোখে তাকিয়ে আছে মধুর দিকে। মধুর কথাটা তার কাছে বিশ্বাসযোগ্য লাগছে না, কিন্তু এছাড়া উপায়ও তিনি পাচ্ছেন না, কারণ ভেতরে তো আর উড়ে আসেনি। যেভাবে হোক এসেছে। তার হয়তো ভুল হয়েছে। মধু তাকে বলল কাউকে যেন না বলে ও বাইরে গিয়েছিল। তিনি কারণ জিজ্ঞাসা করলে মধু বলল সবাই চিন্তা করবে, ও কারোর চিন্তার কারণ হতে চায় না। অনেক বলে কয়ে মধু ভেতরে আসলো। ওকে দেখেই তিন্নি চিৎকার করে বলল, এই তুই কোথায় ছিলি? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে তোরে খুঁজলাম। মধুর পাশে এসে সোফায় বসে বলল, এই তো বাগানে ছিলাম। বাগানে নিশ্চয়ই খুঁজিস নাই? বাগানে খোঁজার কথা মনেই ছিল না, ছাদে খুঁজেছি। তাহলে আমাকে পাবি কিভাবে? আমি ছিলাম বাগানে, তুই বাগান বাদে সবখানে খুঁজেছিস। হুম। মন খারাপ করে বলল তিন্নি। সমুদ্র উপরে থেকে নেমে এসে এসব শুনে জিজ্ঞেস করে, মধু কোথায় ছিল? মধু ছিটকে উঠল। ভয়ে ওর গলা শুকিয়ে এলো। সমুদ্র তিন্নিকেই প্রশ্ন করছে। সমুদ্র কিছু সন্দেহ করে যদি। মধু ভয়ে ঘাট হয়ে বসে আছে। তিন্নি বলল, আর বলো না ভাইয়া, মধু বাগানে বসেছিল, আমি ওকে সারা বাসায় খুঁজেছি, পাইনি, তাই বলছিলাম। ও, বিকেলে তিন্নি ওর এক বন্ধুর সাথে দেখা করতে যাবে। মধুকেও জোর করেই নিজের সাথে নিয়ে গেল। মধু বোরিং মন নিয়ে বসে আছে। ওরা ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে এসে বসেছে। মধুর খেতে মন যাচ্ছে না। তিন্নি তার সাথে গল্প করছে। মধু চুপচাপ বসে আছে। বসে বাইরে তাকিয়ে আছে। রেস্টুরেন্টটা দোতলায়। ও দোতলা থেকে নিচে তাকিয়ে আছে। হঠাৎ সমুদ্রকে দেখলো। ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। মধু চমকে উঠল। সমুদ্র এখানে কি করছে? তিন্নি ওর মতো আছে। মধু উঠে বেরিয়ে এলো। তিন্নি ওকে খেয়াল করলো না। মধু লিফটে করে তাড়াতাড়ি নিচে নেমে দেখলো সমুদ্র কিছু খাবারের প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। ফোনে কাউকে বলছে, আমি খাবার নিয়ে আসছি, তুই বাইরে দাঁড়া। সমুদ্র কার জন্য খাবার নিয়েছে? কাকে দাঁড়াতে বলল? এটা ফুয়াদের জন্য নয় তো? মধুর বুক কেঁপে উঠল। সমুদ্র নিজের গাড়িতে উঠে বসেছে। মধু তাড়াতাড়ি গাড়ির পেছনে মালপত্রের জায়গায় উঠে বসলো। আশেপাশে বেশি মানুষ ছিল না বলে কেউ ওকে দেখলো না। ভেতরে মার্কেট, এজন্য সবাই ভেতরই আছে। বাইরে মানুষের আনাগোনা কম।
মধুর বুকের ভেতর ধুকপুক করছে। মধু ফোন সাইলেন্ট করতে গিয়ে দেখলো 6টা বাজে। তিন্নি ওকে খোঁজে হয়তো হয়রান হবে, ওকে মেসেজ করে দিল ওকে যেন না খোঁজে, ও বাসায় চলে যায়। তারপর ফোন অফ করে বসে রইল। গাড়ি শব্দ করে থামতে মধু শির দ্বারা সোজা করে ফেললো। একটু উঁচু করে আশেপাশে কেউ আছে কিনা খেয়াল করে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ভয়ে ওর হৃৎপিণ্ড লাফাচ্ছে, হাত পা অনবরত কাঁপছে। মধু দেখলো সমুদ্র খাবারের প্যাকেট নিয়ে দোতলা বাসার দিকে যাচ্ছে। বাসার সামনে একটা কালো করে লোক দাঁড়িয়ে আছে। সমুদ্র এগিয়ে যেতেই দাঁত কেলিয়ে হাসলো। সমুদ্র তার হাতে খাবারের প্যাকেট দিয়ে তাড়াতাড়ি গাড়ির দিকে এগিয়ে এলো। মধু গাড়ি ছেড়ে সরে দাঁড়িয়েছে। ওর সামনেই সমুদ্র গাড়িটা নিয়ে চলে গেল। মধু এই অজানা জায়গায় একাই রয়ে গেল। নিজের সাহসে নিজেই হতবাক হচ্ছে। ওর মতো এত ভীতু মেয়ে এমন নির্জন জায়গায় একা রয়ে গেল। এত সাহস সবটাই ফুয়াদকে পাওয়ার জন্য হয়েছে। আচ্ছা, এখানে ফুয়াদ না থাকলে তাহলে ওর কি হবে? ওই লোকটাকে দেখে তো গুন্ডা লাগছে। এমন বিপজ্জনক জায়গায় ও থেকে গেল, ও নিজেও ধরা পড়লেও ওর কি হবে? ভয়ে মধুর মুখের রক্ত সরে যাচ্ছে। ভুল পথে হাঁটছি নাকি সঠিক পথে? ফুয়াদ এখানে থাকে যেন, আল্লাহ তার সহায় হন। আল্লাহকে ডাকতে ডাকতে মধু খুব সাবধানে সিঁড়ির দিকে এগোতে লাগলো। ও খাবারের প্যাকেট হাতে লোকটাকে উপরে যেতে দেখেছে। মধু তাই উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। জায়গাটা এতটাই নিস্তব্ধ যে ওর মনে হচ্ছে ও যে নিঃশ্বাস নিচ্ছে সেটাও বোধহয় জোরে শোনা যাচ্ছে। খুব আস্তে করে পা টিপে টিপে সিঁড়ির ধাপ অতিক্রম করছে, যাতে কারো কাছে ওর উপস্থিতি না যায়। অতি সাবধানের গলায় দড়ি বলে একটা প্রবাদ বাক্য আছে। মধুর সাথেও তাই ঘটলো। ও প্রথম লাইনের সিঁড়ি খুব সুন্দরভাবে উঠেছিল। মাথায় গিয়ে মধু পা পিছলে গড়িয়ে পড়লো সিঁড়ির মাথা থেকে। একদম গড়াগড়ি খেয়ে নিচে এসে পড়লো। ব্যথায় মধুর মন চাইলো গলা ফাটিয়ে চিৎকার করতে, কিন্তু ওর গলা দিয়ে স্বর বের হলো না। ভয়ে আতঙ্কে মধুর গলা শুকিয়ে এলো। গড়াগড়ি খেয়ে মধুর সারা শরীরে হাড্ডি মনে হয় ভেঙে গেছে। ও নড়তে পারছে না ব্যথায়। কপাল কুঁচকে আসছে ওর। গলা দিয়ে শব্দ আসবে তাই ঠোঁট কামড়ে নিজের ব্যথা নিবারণ করার চেষ্টা করছে মধু। উপরে থেকে কয়েকটা পা ধপাধপ শব্দ করে নিচে আসছে। পায়ের আওয়াজ পেতে মধুর গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে মধুর। ও যে দৌড়ে পালাবে তার উপায় নেই। হাঁটু আর কোমরে এতটাই ব্যথা পেয়েছে যে উঠে দৌড়ও দিতে পারবে না। ভয়ে মধুর কান্না পেয়ে গেল। বাঁচাতে এসে নিজেই বিপদে পড়ে যাবে। এখন নিজেকে রক্ষা করবে কিভাবে, আর ফুয়াদকেই বা পাবে কিভাবে? ব্যথা নিয়েই দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না, আরো পড়ে যাচ্ছে। এতে আরো ঝামেলা হলো। ও না চাইতেও মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। দু হাতে মুখ চেপে ধরে বসে রইল শক্ত হয়ে। খুব কাছাকাছি চলে এসেছে পায়ের শব্দটা। ও মুখ থেকে বসে চোখের জল ফেলছে। মধু চোখ পিটপিট করে তাকাতে চমকে ওঠে। ও একটা অপরিষ্কার ময়লা জমে থাকা রুমে বসে আছে। হাত পা নাড়াতে গিয়ে খেয়াল করলো ওর হাত পা বাঁধা। কথা বলতে গিয়ে অনুভব করলো ওর মুখটাও বাঁধা। বিস্ময় হতভম্ব হয়ে এদিকে ওদিকে তাকাতে লাগলো। এসব কি হচ্ছে? ও কি স্বপ্ন দেখছে? গুন্ডাগুলোর পায়ের শব্দ নিজের কাছে আসতেই ভয়ে মধু কান্না করে দেয়, আর অতিরিক্ত ভয়ে মধু অজ্ঞান হয়ে যায়। তাই তারপর কি ঘটেছে ওর মনে নেই, কিন্তু ও যে ধরা পড়ে অনেক বড় বিপদে পড়ে গেছে তখন অজ্ঞান হয়। বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারছে। মধুর হাত পেছনে নিয়ে বাঁধা। ও হাত মুচড়ামুচড়ি করে হাত ব্যথা করে ফেলে। এখানে এইভাবে বন্দী হয়ে থাকতে হবে। এতক্ষণ সমুদ্র কানে না চলে গেছে ওর খবর। উফ, কি বিপদ হলো! কাজের কাজ তো কিছুই হলো না, উল্টো ঝামেলা বাঁধিয়ে দিল। সমুদ্র যদি জেনে যায় সে সব জেনে গেছে তখন কি হবে আল্লাহ! ভয়ে ওর কপাল ঘামতে লাগে। চিৎকার করতেও পারছে না, নড়তেও পারছে না। এভাবে কি করবে ও? মধু চোখ বন্ধ করেছে তো খুলছে। দুশ্চিন্তায় ওর দিশেহারা লাগছে। কি করবে এখানে থেকে, কিভাবে মুক্তি পাবে? কিছুই বুঝতে পারছে না। নিজেকে খুব অসহায় ভীতু লাগছে। এভাবে একা একা এসেও ও ভুল করেছে। দরজা খোলার শব্দ পেয়ে চোখ খিচে বন্ধ করে নিল মধু। বন্ধ চোখ একটু খোলার মতো করে সামনে তাকিয়ে দেখলো কে এসেছে। দেখলো একটা মুখ ঢাকা লোক দাঁড়িয়ে ওর দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। তার দিকে তাকাতেও ভয় লাগছে। মধু চোখ সম্পূর্ণ বন্ধ করে বসে আছে। ভয় ওর হাত পা কাঁপছে। লোকটা কথা বলল নাকি আরেকজনের এসে কথা বলল মধু জানে না। 2 মিনিট বাদে একটা কণ্ঠ পেল। তারপর দুজন মানুষ কথা চলল। ওকে নিয়ে কি করবে?
স্যারকে জানাবে নাকি হ্যান ত্যান। মধু তখনই চোখ মেলে তাকালো, দেখলো লোক দুটো নিজেদের দিকে তাকিয়ে ওকে নিয়ে আলাপ আলোচনা করছে। মধু ভাবছে এখন এই দরজা দিয়ে বেরোতে পারলেই হয়তো ও অনেক কিছু করতে পারতো, কিন্তু বের হবে কি করে? ওর তো হাত পা সব বাঁধা। রাগে দুঃখে মধু কথা বলার ট্রাই করলো, কিন্তু মধু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না, শুধু করতে লাগলো। লোক দুটো নিজেদের কথা অফ করে ওর দিকে তাকিয়ে ওকে দেখলো, তারপর গটগট করে বেরিয়ে গেল দুজনেই, আর বাইরে থেকে শব্দ করে দরজা আটকে দিল। মধু টেনশনে হাঁসফাঁস করতে লাগলো, হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করে আরো হাত পা ব্যথা করে ফেললো, কিন্তু খুলতে পারলো না। রাত তখন কয়টা বাজে মধু জানে না। বন্ধ রুমে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় অনেকটা সময় কাটিয়ে দিল মধু। তারপর হঠাৎ দরজা খুলে ওর সামনে এসে দাঁড়ালো সমুদ্র, যার চোখে মুখে চরম বিস্ময়। সমুদ্র নিজের উত্তেজনাকে সামাল দিতে পারছে না, ওর কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা পাওয়া যাচ্ছে, পাগলের মতো ছুটে এসেছে বোঝাই যাচ্ছে। সমুদ্র এগিয়ে এসে মধুর সামনে ফ্লোরে বসে পড়ল। মধু রাগান্বিত চোখ দুটো মেলে ওর দিকে আগুন দৃষ্টি মেলে তাকিয়ে আছে। সমুদ্র ওর পাশে বসে প্রথমে ওর মুখের টেপ খুললো। দীর্ঘ সময় পর মুখ খুলতে মধু বড় বড় শ্বাস নিতে লাগলো, হাঁপানি রোগীর মতো। এতক্ষণ যেন দমটাই বন্ধ হয়েছিল। সমুদ্রর পায়ের বাঁধন খুলতে যাবে, পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে একজন বলল, বস কি করছেন? সমুদ্র হাত থামিয়ে ক্রোধের সাথে তাকালো লোকটার দিকে। লোকটা ভয়ে পিছিয়ে গেল। সমুদ্র চিৎকার করে সবাইকে বাইরে যেতে বলল। সবাই বিনা বাক্যে বাইরে চলে গেল। রুমে এখন শুধু সমুদ্র আর মধু। সমুদ্র মধুর পায়ে ও হাতের বাঁধন খুলে দিল। মধুর হাত যেন ঝিমঝিম করছে, পেছনে নিয়ে শক্ত করে বেঁধে রেখেছিল। আবারও মুচড়ামুচড়ি করছে খোলার চেষ্টা করে, তাই অনেক ব্যথা করছে। মধু হাত নাড়াতে লাগলো, ব্যথায় ওর চোখ মুখ কুঁচকে আসছে। সমুদ্রকে ধরে উঠে দাঁড় করালো। মধু দাঁড়িয়ে সমুদ্রের বুকে ধাক্কা মেরে নিজে থেকে সরিয়ে দিল। সমুদ্র 2 কদম পিছিয়ে অবাক হতে তাকালো মধুর দিকে। সমুদ্র এগিয়ে এসে মধুর সামনে দাঁড়িয়ে বলল, হাত ব্যথা করছে বেশি? মধু হাত নাড়িয়ে হাত ঠিক করার চেষ্টা করছিল। সমুদ্রের কথা শুনে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো ওর দিকে, তারপর ঠাস করে সমুদ্রের গালে থাপ্পড় মেরে বসলো। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, দয়া করে আমার সাথে আদিক্ষেতা করবেন না, আমার হাতে ঠিক আছে, দেখলেন তো থাপ্পড় কত জোরে দিলাম। সমুদ্র কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ও গালে হাত দিয়ে হতবিহব্বল চোখে মধুর দিকে তাকিয়ে আছে। মধুর চোখে ঘৃণা ওর ধরতে সময় লাগেনি। ও এগিয়ে এসে মধুকে বলল, ঘৃণার কারণটা কি? এখনো বুঝতে পারছেন না? আমি সত্যি বলতে আমি আসলেই বুঝতে পারছি না, তুমি এখানে কিভাবে এলে? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো সমুদ্র। মধু বলল, আপনার গাড়ির পেছনে লুকিয়ে এসেছিলাম। হোয়াট? আমি তিন্নির সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে থেকে আপনার সাথে এসেছি। এভাবে লুকোচুরি করে কেন এসেছো? তুমি আমায় ফলোই বা কেন করছো? করেছি, করার মতো কাজ করেছেন বলেই। ফলো করার মতো আমি কি কাজ করেছি? এখনো অভিনয় করছেন? আপনি তো অভিনয়ে অস্কার পাবেন দেখা যাচ্ছে। সমুদ্র কিছুই বুঝতে পারছে না। মধুর কথাবার্তা শুনে ও শুধু অবাক হচ্ছে মধুর বিহেভিয়ারে। মধু আবার বলল, খুব অবাক হচ্ছেন তাই না? আমিও হয়েছিলাম, বিশ্বাস করেন, যখন জেনেছি আপনি আমাকে পাবার জন্য নিজের ভাইকে আটকে রেখেছেন, সবার কাছে তাকে মৃত প্রমাণ করেছেন শুধুমাত্র আমায় বিয়ে করার জন্য। ছি! হোয়াট আর ইউ ম্যাড মধু? তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছো আবোল তাবোল? আমার মাথা একদম ঠিক আছে। মাথা খারাপ হয়েছে আপনার, না হলে কেউ নিজের ভাইয়ের সাথে এসব করতে পারে? আমি কি করেছি? তুমি কেন মিথ্যে অভিযোগ আমাকে দিচ্ছ? আমি আমার ভাইকে জান দিয়ে ভালোবাসি। আমি ওকে কিডন্যাপ করব, এমন একটা কথা তুমি ভাবতে পারলে কি করে মধু? এটা ঠিক, আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু সেটা ফুয়াদের অনুভূতি জানার পর মাটি চাপা দিয়ে দিয়েছি। আমি তোমাকে পাওয়ার জন্য নিজের ভাইকে মারবো, এমন নোংরা কাজ আমি কিভাবে করবো? আমি কখনোই করতে পারবো না। ভালো সাজার নাটক একদম করবেন না। আপনিই করেছেন সব, আমি জানি। হসপিটালে আপনি ফোনে সব বলেছেন, আমি সব শুনেছি। একদম চালাকি করবেন না আমার সাথে। আমি সত্যি কিছুই বুঝতে পারছি না মধু, তুমি কি সব বলছো? আচ্ছা সব বাদ দেন, এই গুন্ডাগুলো কারা? এদের সাথে আমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই।
তাহলে এদের কাছে কার জন্য খাবার নিয়ে এসেছিলেন তখন? খাবার নিয়ে এসেছিলাম, সেটাও জানো? দেখুন, আমার সাথে চালাকি করবেন না। এখানে ফুয়াদকে আটকে রেখেছেন আমি জানি। ওর কাছে আমাকে নিয়ে চলুন। চিৎকার করে বলল মধু। সমুদ্র মধুর কথায় অবিশ্বাস্য চোখে ওর দিকে তাকিয়ে আছে। মধুর চোখে মুখে রাগের ছাপ। তুমি ধরেই নিয়েছো ফুয়াদকে আমি কিডন্যাপ করেছি? যেটা সত্যি আমি সেটাই বলেছি। যার সাথে গুন্ডাদের সম্পর্ক সে এর চেয়ে ভালো আর কি বলতে পারে? তুমি কিন্তু আমাকে অপমান করছো এবার মধু। হ্যাঁ করছি। আপনি এক্ষুনি আমাকে ফুয়াদের কাছে নিয়ে না গেলে আমি থানায় আপনার নামে কেস করব। সমুদ্র রাগ দেখে হতভম্ব। নিজের মাথাটা অনেকটা সময় ঠান্ডা করে রাখতে পারলেও এবার আর পারল না সমুদ্র। রাগে ওর চোখ মুখ লাল হয়ে উঠল। রাগী কণ্ঠে বলল, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো মধু, চলো আমার সাথে। বলে সমুদ্র মধুর হাত ধরতে চাইল। মধু হাত ধরতে দিল না, উল্টো দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি জানি ফুয়াদ এখানে কোথাও আছে। আমি তাকে ছাড়া কোথাও যাব না। আপনার ভালো মানুষের মুখোশ আমি সবার সামনে বের করে দিব। মধু দাঁড়াও, দেখো বাড়াবাড়ি করে নিজের বিপদ ডেকে এনো না। মধু দৌড়ে এদিক ওদিক ছুটতে লাগলো। এদিকে বাইরের ছেলেগুলো আচমকা মধুকে দৌড়াতে দেখে চমকে ওঠে। ধরার আগে মধু অন্যদিকে চলে যায়। সমুদ্রকে পেছনে ছুটতে দেখে তারাও মধুকে ধরতে পিছু ছুটে। মধু ভালো করে দৌড়াতেও পারছে না, হাঁটু ব্যথা হয়ে আছে তখন গড়িয়ে পড়ার জন্য। একটু দৌড়ে এক গলির মধ্যে বস্তা পেল। মধু বস্তার পেছনে লুকিয়ে পড়ল। বস্তার উপর একটা ময়লা কাপড় ছিল। মধু একেবারে সেই কাপড় দিয়ে নিজেকে ঢেকে ফেললো। পেছন থেকে সবাই দৌড়ে সামনে চলে গেল। মধু আড়াল থেকে বেরিয়ে আবার উল্টো দিকে দৌড় দিল। সমুদ্ররা পেছনে মধুর ধুপধুপ আওয়াজ পেয়ে আবার পিছু ঘুরল। মধু কোন দিকে যাবে কিছু বুঝতে পারছে না। সমুদ্রের হাতে ধরা পড়ে গেছে। সমুদ্র ওকে আর ছাড়বে না, যেভাবে হোক ওকে ফুয়াদকে নিয়ে ফিরতেই হবে।